হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11 একাদশ শ্রেণীর অন্তর্গত সেমিস্টার 2 তার থেকে তাপ সঞ্চালন অধ্যায় থেকে প্রশ্নমান 3 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর টাইপ 2 বলছে এটাকে। তো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরই লিখতে হবে আমাদের, কারণ এটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর টাইপের মধ্যেই পড়ছে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লিখে ব্র্যাকেটটাতে মান 3 লিখে দিচ্ছি, তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। তো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 3 আলোচনা করব আজকের ভিডিওতে। 8টা প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্নে ঠিকঠাক ভাবে বোঝানোর চেষ্টা করব এবং তোমাদের মাথায় যাতে ঢোকে তার চেষ্টা করো। ডিস্টারবেন্স বন্ধ করে একটু ভিডিওটা ভালো করে দেখো কিরকম কি হচ্ছে না হচ্ছে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 2 ভীষণ ভালো চলছে। তো এখানে মোট 8টা প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্ন একটু বোঝানোর চেষ্টা করি। বলেছে রোদে রাখা একটি কাঠের এবং একটি লোহার চেয়ারের মধ্যে লোহার চেয়ার বেশি গরম বোধ হয় কেন? তো এটার পরিষ্কার একটাই উত্তর, যে লোহার যে তাপ পরিবাহিতাঙ্ক, এটাকে কি বলা হয়? তাপ পরিবাহিতাঙ্ক। কে দ্বারা চিহ্নিত করি, যদিও এটা কে নয়, এটা কিন্তু কাপ্পা। লোহার বেশি কার তুলনায়? কাঠের তুলনায়। কাঠের তুলনায়, অর্থাৎ তার জন্যই বলা হয় লোহা তাপের সুপরিবাহী। এটাই তো কারণ, লোহা তাপের সুপরিবাহী। ক্লিয়ার? এই জন্যই তুমি যদি লোহার চেয়ার রোদে রেখে দাও তাহলে সেটা বেশি গরম হবে, মানে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। কাঠ সেখানে তাপের পরিবহন করে না, তাপের কুপরিবাহী, সেই কারণে কাঠের চেয়ারটা গরম হবে না। শীতকালে একটি কাঠের এবং একটি লোহার চেয়ারের মধ্যে লোহার চেয়ার বেশি ঠান্ডা বোধ হয় কেন? তো যে তাপের সুপরিবাহী সে তাপ গ্রহণও করবে জলদি, সে তাপ বর্জনও করবে জলদি। এটা হচ্ছে ব্যাপার, তাই না? আচ্ছা, এটা যদি তাপের সুপরিবাহী হয়, এটা তাহলে তাপের কুপরিবাহী। হ্যাঁ না না, ঠিক আছে, এটা তাহলে তাপের কুপরিবাহী। তো তাপের কুপরিবাহী যদি হয় তাহলে ও তাড়াতাড়ি ঠান্ডাও হবে। তুমি যদি ঠান্ডাতে বা এই রাত্রিবেলা, শীতকালের রাত্রিবেলা তুমি যদি একটা কাঠের চেয়ার আর একটা লোহার চেয়ার রেখে দাও, লোহার চেয়ারটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কাঠের চেয়ারের তুলনায়, কারণ লোহা তাপের সুপরিবাহী। সুপরিবাহী মানে এটা না যে সে তাপ গ্রহণ বেশি করবে, ওরে মানে তাপটা বর্জনও করবে, কিন্তু সে জলদি, তাপ গ্রহণটাও জলদি করবে, তাপ বর্জনটাও জলদি করবে। ঠিক আছে, বোঝা গেছে? তো দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? সমান দৈর্ঘ্য ও সমান প্রস্থচ্ছেদের একটি সীসার দণ্ড এবং একটি লোহার দণ্ড নিয়ে ওদের সমানভাবে মোমের প্রলেপ দেওয়া হলো। এবার দণ্ড দুটির এক প্রান্ত ফুটন্ত জল প্রবেশ করানো হলো। দেখা গেল প্রথমে সীসার দণ্ডে দ্রুত মোম গলছে, কিন্তু বেশ কিছুক্ষণ পর দেখা গেল যে লোহার দণ্ডে মোম বেশি দূর পর্যন্ত গলেছে। এর কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এটার কারণ ব্যাখ্যা করতে হলে এটার কারণ আমরা আপেক্ষিক তাপ দিয়ে ব্যাখ্যা করতে পারি? করা যাবে। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ দিয়ে যদি আমি ব্যাখ্যা করি তাহলে কি করে ব্যাখ্যা করব? সীসা আর লোহা, তো দুটোর গল্পটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে। মানে ডিফারেন্ট বলতে কি রকম না, সীসা যে সে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, কথাটা বোঝা গেল? তো খুব তাড়াতাড়ি যেমন গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি তেমনি ঠান্ডাও হয়ে যায়। এটাই তো সত্যি কথা। অর্থাৎ ওর তাপ পরিবাহিতাঙ্কটা বেশি। তাহলে আপেক্ষিক তাপ যে কনসেপ্টটা, আপেক্ষিক তাপ কনসেপ্টটা কি? যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন, এটা কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক না। তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে তাপের ফ্লোনেস বা তাপের প্রবাহকে বোঝায়, আর আপেক্ষিক তাপ বোঝায় পরিমাণ, তাপের পরিমাণকে বোঝায়, তাপের ফ্লোকে বোঝায় না। তাহলে সেই আপেক্ষিক তাপটা লোহার ক্ষেত্রে কিন্তু বেশি থাকে, এবং তার ফলে কি হয়, এই যে সীসা, সেই সীসা খুব একটু তাপেই গরম হয়ে যায়। গরম যেই হয়ে গেল, সেই যেই তুমি ওকে ওর কাছ থেকে কিন্তু দূরে সরে নিলে, ওই মোমবাতি থেকে দূরে সরে নিলে, সেই কিন্তু ওর মোমটা কম গলবে, কারণ গরম যা হওয়ার হয়ে গেছে।
তাপকে ধরে রাখতে পারে না, এটাও বলতে পারো। তাপ ধরে রাখতে পারে না, কে পারে না? সীসা। লোহার সেখানে আপেক্ষিক তাপটা বেশি হয়, সে তাপকে ভালো ধরে রাখতে পারে। ওই যে কনসেপ্টটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ তো সবচেয়ে বেশি হলো। তাহলে জলকে কেন জ্বর হলে আমরা জলপটি ব্যবহার করি, কেন আমরা গ্লিসারিন পটি, তেল পটি এগুলো কেন ইউজ করছি না? কারণ জল গরম যেটা হবে, জল গরম হতে অত্যন্ত পরিমাণে বেশি তাপ নেয়। তাহলে এই লোহাও গরম হতে অনেকটা তাপ নেবে, মানে ও তাপটা শোষণ করার ক্ষমতাটা বেশি। তাপ যদি বেশি থাকে তাহলে সেই লোহার সাথে যা কানেক্ট করা আছে, মানে ওই মোমটা বেশি গলবে। প্রথমে তো বেশি গলবে না, কারণ প্রথমে কি ও তাপটা গ্রহণ করছে, ও নেবেও তো বেশি পরিমাণে, ওর গরম হতে সময় লাগবে একটু। আর এখানে গরম হতে কম সময় লাগে। তাপ পরিবাহিতাঙ্ক কনসেপ্ট আলাদা, আপেক্ষিক তাপ কনসেপ্ট একটু আলাদা বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার আছে? শীতকালে সমান পুরু দুটি জামা তাদের দ্বিগুণ পুরু একটি জামা অপেক্ষা বেশি শীত নিবারণ করে, এর কারণ ব্যাখ্যা করো। এটা বলো, আর যে এটার সাথে আরেকটা জিনিস বলে যে শীতকালে একটা মোটা কাঁথা নেওয়ার থেকে দুটো পাতলা কাঁথা নেওয়া বেশি ফ্রুটফুল। কেন? কারণ দুটো পাতলা কাঁথার মাঝে বা দুটি জামার মাঝে কে থাকবে? বায়ু। এবার বায়ু হচ্ছে একটা অন্তরক পদার্থ, কথাটা বুঝতে পারা গেল? বায়ু হচ্ছে একটা অন্তরক পদার্থ। এবার যেই অন্তরক পদার্থটা থাকবে সে কিন্তু তাপের কুপরিবাহী, তবে তো তাকে অন্তরক বলা হয়েছে। তো তাহলে দুটো জামা, তার মাঝে আবার বায়ু, বায়ু কিন্তু তাপের পরিবহন করে না, তাহলে এটা বেশি তাপের পরিবহন কম করছে। যত আমার শরীর থেকে কম তাপ বেরিয়ে যাবে ততই তো বেটার। শীতকালের ক্ষেত্রে আমার শরীর থেকে যত কম তাপ বেরিয়ে যাবে ততই তো বেটার। 4 নম্বর, তিনটি ফলক। আচ্ছা, এটা আমি করিয়েছিলাম রায়মার্টিন। এটা দেখবে রায়মার্টিনের যে স্কুল কোশ্চেন পেপার, একই জিনিস বারবার করাতে ভালো লাগে না। স্কুল কোশ্চেন পেপার যেটা আছে, প্রথম স্কুল, ফার্স্ট স্কুল, রায়মার্টিনের ফার্স্ট স্কুল, সেই ফার্স্ট স্কুলেই দেওয়া আছে, কিংবা সেকেন্ড স্কুল, এত ফার্স্ট এত সেকেন্ড, ঠিকঠাক মনে পড়ছে না, একটু দেখে নেবে। আর লাইভ ক্লাসগুলো জয়েন করবার চেষ্টা করো, বারবার বলছি। লাইভ ক্লাসগুলো যদি জয়েন করো তাহলে কি হবে, তাহলে পরীক্ষাতে লিখতে কিভাবে হয়, কি লিখতে হয় হয়তো অনেক ছেলে মেয়ে জানে, কিভাবে লিখতে হয় অনেক ছেলে মেয়ে জানে না, সেই লিখতে কি করে হয় সেগুলো শিখবে। চলো 5 নম্বর, নেক্সট। তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে পদার্থের অণুগুলির কোনো ভূমিকা নেই? পদার্থের অণুর কোনো ভূমিকা নেই মানে মাধ্যমের কোনো ভূমিকা নেই, মানে কি বিকিরণ, বলো সটেড। নেক্সট, মানে এর সাথেই আছে, অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতাঙ্ক এত, এসআইতে এর মান কত? দেখো এটা 4200 দিয়ে গুণ করে দিতে হয়। ধরো কারো তাপ পরিবাহিতাঙ্ক ক্যালোরি প্রতি সেন্টিমিটার প্রতি সেকেন্ড, মিটার সেকেন্ড প্রতি ডিগ্রি সেলসিয়াস। তো উষ্ণতার পার্থক্য তো একই হয়, 1 ডিগ্রি কেলভিনও যায় 1 ডিগ্রি সেলসিয়াস, তো তা গল্প তো একই। সেকেন্ডটা তো সেকেন্ডই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। সেন্টিমিটারটা কিন্তু নিচে রয়েছে, নিচে মানে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে করলাম। আর 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে এটাকে আমরা বলতে কি পারি না, 4.2 গুণিত 100 করতে হবে, মানে সরি 420 করতে হবে, 4200 না, একটা শূন্য গেল, মানে 420 করতে হবে যদি তুমি এসআইতে পেতে চাও, মানে এটা হয়ে যাবে জুল প্রতি মিটার প্রতি সেকেন্ড প্রতি কেলভিন, এমনি একটা ব্যাপার। তো যাই হোক 0.5 কে 0.5 কে গুণ করে দাও 420 দিয়ে, এটা কেটে গেল। 40 দুগুণে 40, 5-এ 200, আর 5 দুগুণে 10 মানে 210, এত জুল প্রতি মিটার বা জুল মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স কেলভিন ইনভার্স। 6 নম্বর, চলো চলো যাই বহু দূরে, টানা মেলে ওই নীলে। না, আরেকটা দিয়েছে, দুটি পাত জোড়া দিয়ে একটি সংযুক্ত পাত তৈরি করা হলো, এদের মধ্যে তাপ পরিবহনের ক্ষেত্রে কোন ধর্মটি দুটি পাতের ক্ষেত্রেই সমান হবে? তাপ পরিবহনের কোন ধর্মটি দুটি পাত দিয়ে যদি একটা পাত তৈরি করো, দুটো পাত দিয়ে একটা পাত তৈরি করলে তাহলে কি হবে? ফ্লো অফ হিট, এটা দিয়ে যত ফ্লো অফ হিট হবে এটা দিয়েও তত ফ্লো অফ হিট হবে। কারণ হিট কি কোথাও কি রাখবার জায়গা আছে, ব্যাংক আছে কি কোথাও যে হিট স্টোর করে রেখে নেবে? না। তাহলে কি করবে? ফ্লো অফ হিট বা তাপের পরিবহন, ফ্লো অফ হিট বা তাপের পরিবহন
এই যে রাশিটা, এই রাশি মানে বলতে পারো কিউ বাই টি, এই যে রাশিটা, এই রাশিটা হচ্ছে তোমার ধ্রুবক থাকবে দুটো পাতার ক্ষেত্রে বা দুই ক্ষেত্রে। 6 নাম্বার আর নেই, এবারে 6 যেতে পারি। কোনো পরিবাহী দণ্ডের তাপমাত্রা যতক্ষণ বেড়ে চলে ততক্ষণ তাপ পরিবহনের ঘটনাটি পরিবাহীর উপাদানের কোন কোন ধর্মের উপর নির্ভর করে? কোন কোন ধর্মের উপরে নির্ভর করে? প্রথম কথা হচ্ছে উপাদানের উপর নির্ভর করে। দ্বিতীয় কথা হচ্ছে দুই প্রান্তের উষ্ণতা, মানে উষ্ণতার পার্থক্য বলতে পারো অ্যাকচুয়ালি, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য। 3 নাম্বার, 3 নাম্বার হলো তোমার, 3 নাম্বার হচ্ছে সময়, কতটা সময় দিচ্ছ ওকে। 4 নাম্বার হচ্ছে পাতগুলির ক্ষেত্রফল। আরে যেটা তোমরা ওই ইকুয়েশনটা আছে না, কিউ ইকুয়াল টু কে এ তোমার θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি, এখান থেকেই বলতে পারবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে তোমার কি পাত দুটির দূরত্ব। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। চলো, বোঝা গেল। আর কি বলেছে? শূন্যস্থানে আলোর বেগ সি হলে বিকীর্ণ তাপের গতিবেগের মান কত? ওই সেম সি, সেম সি হবে। হ্যাঁ, আর কি বলেছে? দিনের বেলায় ভূপৃষ্ঠ অপেক্ষা বায়ুমণ্ডলের উপরিভাগ ঠান্ডা থাকে, এর থেকে কি বোঝা যায়? দিনের বেলা মানে যখন সূর্য আছে মাথার উপরে, তখন বলছে ভূপৃষ্ঠ অপেক্ষা, সরি হ্যাঁ, ভূপৃষ্ঠ অপেক্ষা মানে মাটি অপেক্ষা বায়ুমণ্ডলের উপরিভাগ ঠান্ডা থাকে। মানে বায়ুমণ্ডল হচ্ছে গ্যাসীয় পদার্থ, ভূপৃষ্ঠ হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থে এর থেকে কি বোঝা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বোঝা যায়? বায়ুমণ্ডলটা ঠান্ডা থাকছে। কেন ঠান্ডা থাকছে? কারণ তাপের পরিবহনটা কম হচ্ছে, বা অন্য আরেকটা প্রসেস বলা যেতে পারে ভূপৃষ্ঠটা গরম থাকছে, তাই না? আচ্ছা, তো ভূপৃষ্ঠটা গরম থাকছে কারণ ভূপৃষ্ঠতে পরিবহন পরিচলন দুটোই হয়, আবার বিকিরণও হচ্ছে, কারণ বিকিরণের মাধ্যম তো এমনিই লাগে না, বিকিরণ আমার জন্য, তোমার জন্য, সবার জন্য, মানে গ্যাসীয় মাধ্যমের জন্য, কঠিন মাধ্যমের জন্য, তরল মাধ্যমের জন্য। আচ্ছা, এর পরেরটা কি বললাম আমি? এর পরের যে উত্তরটা সেটা হয়ে গেল সি। তারপরের যে উত্তরটা যেটা এক্সপ্লেন করছি, একটা হলো তোমার ভূপৃষ্ঠ, এটা নিয়ে সমস্যা, আর একটা হলো তোমার বায়ুমণ্ডল। ভূপৃষ্ঠ মানে হচ্ছে কঠিন পদার্থ, আর বায়ুমণ্ডল মানে হচ্ছে গ্যাসীয় পদার্থ, তাই তো? তাহলে গ্যাসীয় পদার্থে তাপ পরিবাহিত হচ্ছে কেবলমাত্র পরিচলন পদ্ধতিতে, কারণ পরিবহন তো এখানে হয় না, পরিচলন পদ্ধতিতে। কিন্তু কঠিন মাধ্যমে পরিবহন পরিচলন দুটোই হচ্ছে, ঠিক? তার জন্য কঠিন মাধ্যমে বা এই ভূপৃষ্ঠটা আমাদের তুলনামূলকভাবে বায়ুমণ্ডলের থেকে বেশি গরম, কারণ দুদিক দিয়ে তাপ প্রবাহিত হচ্ছে বা তাপ সঞ্চালিত হচ্ছে। তো এখান থেকে কি বোঝা যায়? বোঝা এটাই যায় যে কঠিন মাধ্যমে পরিবহন পরিচলন দুই হলেও গ্যাসীয় মাধ্যমে বা তরল মাধ্যমে কেবলমাত্র পরিচলন ঘটে। দ্যাটস ইট, এটাই বোঝা যায়। নেক্সট 7 নাম্বার। ভিডিও হচ্ছে তো ঠিকঠাক? ওকে, ভিডিও হচ্ছে, কোনো প্রবলেম নেই। 7 নাম্বার, সূর্যের তাপমাত্রা দ্বিগুণ হলে পৃথিবীতে আপতিত শক্তি পৃথিবীতে তাপ শক্তি গ্রহণের হার কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে ই প্রপোর্শনাল উইথ T⁴, তাহলে এটা যদি ডাবল হয়ে যায়, 2⁴ মানে হচ্ছে তোমার 16 গুণ হয়ে যাবে, 16 গুণ শক্তি বেশি আসবে, 16 গুণ। আচ্ছা, একই উপাদানের ও একই ভরের একটি গোলক এবং একটি ঘনককে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বায়ুতে রেখে দিলে কোনটি আগে ঠান্ডা হবে? একই উপাদানের, উপাদানটা সেম, আর একই ভরের, ভরটাও সেম, একটি গোলক আর একটি ঘনককে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বায়ুতে রেখে দিলে কোনটি আগে ঠান্ডা হবে? আচ্ছা, কোনটি আগে ঠান্ডা হবে? কোনটি আগে ঠান্ডা হবে মানে হচ্ছে যে তোমার হচ্ছে ওই কোনটি বেশি তাপ ফ্লো করবে। তো তাপ হয় এমএসটি, এমএস ডেল্টা টি, ডেল্টা থিটা, দুটোই একসাথে ঠান্ডা হবে, যেহেতু ভর সেম আছে, দুটোর উপাদান সেম আছে, তো আপেক্ষিক তাপটাও সেম, এবং দুটো একসাথে ঠান্ডা হবে। মানে ইনিশিয়ালি 200 ডিগ্রি সেলসিয়াসে ছিল, আর ফাইনাল ধরো রুম টেম্পারেচার মানে 30 ডিগ্রি সেলসিয়াসে এলো, দুজনের চেঞ্জ ইন টেম্পারেচারটাও সেম আছে। তাহলে তাহলে এটাই হচ্ছে যে সেম হবে, সেম, একসাথে ঠান্ডা হবে, একই সাথে ঠান্ডা হবে, কারণ এটা তো শেপ সাইজের উপরে ডিপেন্ড করে না, একই সাথে ঠান্ডা হবে। 8 নাম্বার, আর কিছু আছে নাকি? এর আরো পার্ট? হ্যাঁ, পার্ট তো আছে। একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। CO2, কি বলবো আর এটা।
কোন পদ্ধতিতে তাপ সর্বদাই ঋজু গতিতে সঞ্চালিত হয়? ঋজু গতি মানে সরু গতি। তো ঋজু গতিতে তাপ সঞ্চালিত হয়, এটা বিকিরণ হবে, কারণ বিকিরণ পদ্ধতিতে তাপটা ওই আলোর মতোই কিন্তু মুভ করে, আর আলো সরল রেখা বরাবর চলে, সেই জন্য বলা হয়েছে। সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি ধাতব পাতকে জোড়া লাগিয়ে একটু সংযুক্ত পাত তৈরি করা হলো। পৃথকভাবে পাত দুটির তাপীয় রোধ R1 R2 হলে সংযুক্ত পাতের তাপীয় রোধ কত হবে? ওকে ওকে ওকে। সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট, আচ্ছা, দুটি ধাতব পাতকে জোড়া লাগিয়ে একটি সংযুক্ত পাত তৈরি করা হলো। এবার জোড়া কেমন লাগিয়েছে? এমনি এমনি লাগিয়েছে নাকি এমনি এমনি লাগিয়েছে, তার উপরে ডিপেন্ড করছে। যদি এমনি এমনি লাগায় তাহলে হচ্ছে একটার পর একটা, তাহলে কি হবে? সমান প্রস্থচ্ছেদ বলেছে না, প্রস্থচ্ছেদ তো এখানেও সমান, প্রস্থচ্ছেদ তো এখানেও সমান, বোঝা যাচ্ছে না। আর কিছু বলেছে? ধাতব পাত একটার পর একটাই জেনারেলি হয়, মানে তারা সিরিজে থাকবে। সিরিজে হলে যা রোধের ফর্মুলা তাই, যে সিরিজে থাকলে দুটো রোধ যোগ হয়ে যায়, এই ক্ষেত্রে দুটো রোধ যোগ হয়ে যাবে। তড়িৎ রোধ যেভাবে যোগ হয়ে যায়, এখানেও কিন্তু তড়িৎ রোধের মতো এখানেও যোগ হয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলে ফ্লো অফ হিট দিয়েও করতে পারো অঙ্কটা, যে এখান দিয়ে যত পরিমাণ তাপ প্রবাহিত হবে ওইটা দিয়েও তত পরিমাণ তাপ প্রবাহিত হবে। কিউ বাই টিটা দুটোর ক্ষেত্রেই সেম থাকবে। ঠিক আছে, এই যে বলেছিলাম যে এখানে তাপের পরিবহনটা সেম থাকবে, তো সেই রকম এখানেও হবে যে তাপের পরিবহনটা সেম থাকবে। কিউ বাই টি দুটোর ক্ষেত্রে বার করো, তাও হয়ে যাবে, অসুবিধা নেই। সেটাও করতে পারো, সেটা করলেও ওই একই উত্তরই আসবে। আর তারপরে বলেছে যে বিকীর্ণ তাপের কম্পাঙ্ক নির্ণয় করো। তো এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, আর মুচ্ছি না, এখানেই বলে দিচ্ছি। বিকীর্ণ তাপ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বা কোন তড়িৎ চুম্বকীয় শ্রেণীর মধ্যে পড়ে? আমি বারবার বলি, RMI, ভাক্স, গামা। এটা হচ্ছে রেডিও ওয়েভ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ, এটা হচ্ছে ইনফ্রারেড রে, এটা হচ্ছে ভিজিবল রে, ইউভি রে, এক্স রে, গামা রে। বেতার তরঙ্গ, অনু তরঙ্গ, ইনফ্রারেড রে মানে হচ্ছে অবলোহিত তরঙ্গ, ভিজিবল রে মানে হচ্ছে দৃশ্যমান তরঙ্গ, যেগুলো আমরা দেখতে পাই, বেনিয়া সহ কলা। ইউভি রে মানে হচ্ছে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে। বোঝা গেল? তো এটার মধ্যে যেটা ইনফ্রারেড রে হয়, অর্থাৎ অবলোহিত তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, সেই ক্যাটাগরির মধ্যে পড়ে আমাদের বিকীর্ণ তাপ। কারণ বিকীর্ণ তাপও তো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রে বাবা। তো সেই অবলোহিত তরঙ্গের যা কম্পাঙ্ক, একটু সিরিজটা দেখে নাও, স্কেলটা একটু দেখে নাও, তাই হবে মোটামুটি। তো এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটু দেখে নাও এর কম্পাঙ্ক কত, দেখে নাও অবলোহিত তরঙ্গের কম্পাঙ্ক কত, সেটাই তোমার উত্তর। বোঝা গেল? ওকে, মোটামুটি মিডিল হবে, মিডিল অর্ডারে আছে, যেহেতু রেডিও বা বেতার তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম, গামার সবচেয়ে বেশি, তাহলে আইটা মোটামুটি মিডিলে আছে। তো একটু কমের দিকে একটু আছে, বরং বেশির দিকে তো নেই। এখানে আমাদের আলোচনা হলো শেষ, সমাপ্ত, খতম। তাপ সঞ্চালনের মান 5 নিয়ে হাজির হব নেক্সট ভিডিওতে, যেটা বর্ণনামূলক প্রশ্নোত্তর থাকবে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।